যেটা আপনি কুষ্টিয়ার কথা বলছেন, ধরেন কুষ্টিয়ায় ওখানের এমপি যে আমির হামজা সাহেব আমাদের বয়সী, দাড়ি মোচটা উঠলেও আমাদের চেয়ে বেশি সিনিয়র না, একবার দেখা হয়েছে, কথাবার্তা বলছি। তা সে একজন ওয়াজ করে, এই ইসলামিক ওয়াজ, তাদের প্রতি তো মানুষের অন্য কোনো রেসপেক্ট থাকে। কিন্তু এই লোক যে সমস্ত আউল ফাউল কথাবার্তা বলে, যেটা ওই যে নিজামী সাহেবের ছেলে বলছিল যে আমার বাবা যে জামাত করে এই জামাতের এমপি হওয়ার যোগ্য আমির হামজারা না, যে ওয়াজের মাঠে হ্যাঁ যে বলিউড অভিনেত্রীর ফিগার বর্ণনা করে, সংসদে তার নারী কর্মীর পেট ভুঁড়ি এগুলো নিয়ে ওয়াজ করে, কিংবা সরকার কুষ্টিয়ায় সে প্রধানমন্ত্রী, সে সরকার প্রধান, এই সমস্ত ফাউল কথাবার্তা বলে। তো সেখানে আমাকে নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ সহকারে আমাদের সাবেক নেতা রাশেদ খানকে নিয়েও অনেক বাজে মন্তব্য করেছেন একাধিক প্রোগ্রামে। তখন আমাদের লোকেরা একটা প্রোগ্রাম করে প্রতিবাদ করেছিল। আমরা তো বলতে গেলে এখন বৃহৎ দল বিএনপি, সেকেন্ড দল জামাত, তারপরে ইসলামী আন্দোলন আছে, তারপরে সেকেন্ড ক্যাটাগরির দলগুলোর মধ্যে ধরেন স্বাভাবিকভাবে গণ অধিকার পরিষদ একটা। সেখানে গণ অধিকার পরিষদে যে লাখ লাখ হাজার হাজার লোক আছে সেইটা না, যারাই আছে একটা প্রোটেস্ট করছে ওইটুকু সে মেনে নিতে পারে না, কারণ কুষ্টিয়াতে তাদের আধিপত্য থাকবে। জামাতের কিছু কিছু নেতাদের এরকম গোড়া মনোভাব আছে, যেটাই জামাতের জন্য বিপদ ডেকে আনবে বলে আমি মনে করি। কারণ প্রধানমন্ত্রী যেভাবে জামাতকে বিশেষ করে বিরোধী দলকে আমি দেখতেছিলাম যে ওন করতেছিলেন, বিরোধী দলের নেতা যখন সংসদে বলেছেন তার এলাকার এই সমস্যা, সাথে মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন। কিংবা এই প্রধানমন্ত্রীর মতো বিরোধী দলীয় নেতার দিকেও যদি আমরা তাকাই, ডাক্তার শফিকুর রহমান সাহেব অত্যন্ত বিনয়ী, ভদ্র, মৃদুভাষী লোক, অত্যন্ত মানে ডিসেন্ট লোক একজন। কিন্তু জামাতের কতিপয় নেতাকর্মী এবং বিশেষ করে ইসলামী ছাত্র শিবির, আমার তো বয়স বেশি হয় নাই, ছাত্র শিবিরের রাজনীতি আমার দেখার সুযোগ হয় নাই, মানে তাদের যৌবনের রাজনীতি। কারণ যৌবন বুঝছি যখন তারা বিএনপির সাথে জোটে ছিল, পাওয়ারের শেয়ারিং ছিল, তো তখন শুনেছি ক্যাম্পাসে যে রক কাটা এবং তাণ্ডব চালানো। এইবার আমি কুষ্টিয়াতে তার কিন্তু প্রমাণ পেয়েছি যে আমাদের এক ছেলে কিন্তু 22টা সেলাই লেগেছে, পায়ে রক কেটেছে, এবং গাড়ির মধ্যে থেকে ইউটিউবে, ফেসবুকে, মিডিয়ার ভিডিওতে দেখা আছে অস্ত্রশস্ত্র বের করছে। তো শিবির যদি তার এই পূর্ব রূপে এই রক্ষাটা রাজনীতিতে ফিরে আসে, তাহলে কিন্তু আবার তারা ক্যাম্পাস থেকে ঢাকা ইউনিভার্সিটি সারা দেশে নিষিদ্ধ হবে। যদি এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে জামাত একটা প্রধান বিরোধী দল হয়েছে, কিন্তু যদি জামাত শিবিরের এই উগ্র কর্মকাণ্ড, যেটা আমরা গতকাল দেখেছি কুষ্টিয়াতে লাঠি মিছিল করেছে, সরকার সেটিং সরকার, আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের হুমকি দিচ্ছে এসপি ডিসি কে কুষ্টিয়ায় থাকতে পারবে না যদি তার কথা না শুনে। তো জামাত যদি এই ধরনের আপনার একটা উগ্র কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার করে ক্ষমতা দেখিয়ে বা আগামীতে তারা সরকারে যাবে এরকম একটা মনোভাব পোষণ করে, তাহলে তো জামাত হারিয়ে যাবে। জামাতকে একটা জিনিস মনে রাখতে, আমি সর্বশেষ শেষ করতে চাই যে আজকে আমেরিকান অ্যাম্বাসেডর কিংবা ইউকের অ্যাম্বাসেডর কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকরা যতই জামাতের আমিরের বসুন্ধরার বাসায় যাক, একসময় কিন্তু তাদের সাথে ওপেনে কেউ মিটিংও করতো না, বিদেশি কূটনীতিকরা। কাজে এই কূটনীতিকরা তাদেরকে মাথায় তুলছে, আবার কিন্তু ধাপ করে মাথা থেকে ফেলে দেবে যে এই বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান হচ্ছে, এবং সেটার কিন্তু টার্গেট জামাতে হবে। তো কাজে জামাত যদি সরকারের সাথে দূরত্ব তৈরি করে, সেটা জামাতের জন্যই বিপর্যয় ডেকে নিয়ে। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। আমি ঠিক পায়ে শিবির পূর্বরূপে ফিরে যাওয়ার এই জায়গাটা একটু আসি মঞ্জু ভাই আপনার কাছে। না, কথা হচ্ছে শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা নুরুল হক নূর বললেন, আমি যতটুকু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে এক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ফেলে সত্ত্বেও ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছিল, এবং কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে সবসময় শিবিরের ছেলেরা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, তারপরে ওই যে সাধারণ শিক্ষার্থী, সবগুলোতে ছাত্র শিবিরের ছেলেরা সক্রিয় ছিল, এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা কিন্তু থাকে। এবং এই যে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূরের সাথেও কিন্তু তাদের একটা বিরাট সহযোগিতামূলক অবস্থান ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ছাত্র সংগঠনের যদি তার অস্তিত্ব থাকে, আপনি যদি তাকে তার সাধারণ গণতান্ত্রিক অধিকার কেড়ে নেন, তখন তো সে আত্মগোপনে যাবেই, সে গুপ্ত হবেই, ঠিক না? আপনি এই সময় যে রাজনীতিতে ভয়ঙ্কর রাজনীতি, সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই যে বিরোধী দল সরকারি দলের নেতাদের ফেসবুক পোস্টে, সংবাদপত্র বিভিন্ন পোস্টে গালি গালা সুমকি দামকি, এগুলো 80% করে জামাত শিবিরের ছিল। কারণ অনলাইনে আপনি দেখেছেন বিভিন্ন জরিপে 80% জামাত, 20% ইভেন বিএনপি আমরা সরকারি দল কোনো জরিপ করলে 20% দেখবেন তাদের পক্ষে মত যায়, কারণ এইখানে তাদের শক্তিশাল অবস্থান আছে। কারণ তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় যে তাদের দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। তো যেটা জাতিসংঘের প্রতিবেদন না, এটা মূলত বাংলাদেশকে একটা চিঠি পাঠিয়েছে যে বিএনপি সরকারের সময়, বিগত সরকারের সময়ও আন্তর্জাতিক বা জাতিসংঘ তখন এই আল কায়দার তৎপরতা বা এরকম আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তৎপরতা লক্ষ্য করে সরকারকে বললো সেই সময় বিএনপি তেমন ভাবে আমলে নেয়নি বিধায়
পরবর্তীতে বাংলাদেশে এই উগ্রবাদ জঙ্গিবাদের একটা বিস্তার ঘটেছিল। এটা তারা স্মরণ করিয়ে দিয়েছে বিএনপিকে যে এইবার যেন বিএনপি শুরু থেকে এটাকে গুরুত্ব সহকারে দেখে। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটা তারা ভালোভাবে কনসার্ন আছে। কাজে এখানে জাতিসংঘের নতুন করে কোনো প্রতিবেদন, নতুন করে কোনো তথ্য এইটা না, জাস্ট তাদেরকে রিমাইন্ড করিয়ে দিয়েছে। এবং আমিও মনে করি অবশ্যই আমাদের একটা প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পলিটিক্সের স্বার্থে এখানে যে কোনো উগ্রবাদী তৎপরতার বিরুদ্ধে যে যারা মিছিলের মধ্যে ধরেন এই যে কালো পতাকা নিয়ে আপনার দেখায়, এগুলো কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এবং কিছু আরো দু একটি গ্রুপকে আমরা দেখেছি তাদের অপতৎপরতা, যদি আইন শৃঙ্খলা বাহিনী সেটা শক্তভাবে দমন করতে পেরেছে। তো এই জন্য আমি এটা বলছি যে এই জন্য আজকে আমরা ভেবেছিলাম যে জামাত একটা পরিশুদ্ধ হয়েছে বোধহয় এইরকমের একটা জুলুমের মধ্যে দিয়ে গিয়ে, কিন্তু জামাতের এই চারিত্রিক পরিবর্তন আমরা দেখি নেই। যে কারণে আমি মনে করি যে এখন জামাতের অ্যাগেনস্টে এখানে একটা শক্তিশালী অপোনেন্ট, বিএনপি তো সরকারি দল আছে, যদি না দাঁড়ায়, যদি জামাতি বিএনপির একটা অপোনেন্ট রাজনীতি হয়, সেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে অনেক সংকট তৈরি করবে। নুরুল আরেকটু আসি, সেটি হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়ায় আসলে যারা পতিত স্বৈরাচারের সাথে আছেন তারা অনেকে বলার চেষ্টা করছেন যে কিছুদিন আগে যে ট্রাম্পের বিশেষ দূত এসেছিলেন তিনি সুনির্দিষ্ট আসলে তাদের নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটিকে কার্যক্রম আবার পরিচালনার সুযোগ দিতে বলেছেন, যে কারণেই যেহেতু দেয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে, সে কারণেই এই অবস্থাগুলো তৈরি হচ্ছে, বাংলাদেশের উপরে আরো চাপ আসবে এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বলেছে। এগুলো তাদের কথা, এর সাথে আসলে কি কোনো যোগসূত্র খুঁজে পান? না, এখানে ওই ধরনের চাপ এবং সেটা বাংলাদেশ যে গুরুত্ব দিচ্ছে না সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় বোঝা যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী এতবার ইন্ডিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছে, জয়শঙ্কর সাহেব এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডামের মৃত্যুর সময়, তখন তো অপোজিশন পার্টি ছিল, তখনও তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি নতুন রাষ্ট্রদূত, তিনিও মোদির আমন্ত্রণ নিয়ে এসেছেন। বাট একদিকে তারা সরকারের প্রধানমন্ত্রীর সফরের কথা বলছে, অন্যদিকে বাংলাদেশের মানুষের অস্তিত্বের জায়গায় আঘাত করে তারা 5ই অগস্ট বাংলাদেশের মানুষ যেখানে একটা গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শক্তিকে তাড়িয়ে দিয়েছিল, তাদেরকে দিয়ে আবার জনগণের সাথে তামাশা করাচ্ছেন, কিন্তু এটা তো সরকার অ্যালাউ করবে না। তো এই মোদি আপনার ভারত চাপ দিচ্ছে, ট্রাম্পের বিশেষ দূত চাপ দিচ্ছে, এগুলো হলো আওয়ামী লীগের লোকজনের হতাশা থেকে বেঁচে থাকার জন্য ইউটিউবে, ফেসবুকে কিছু বাণী। আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে আর কামব্যাক করবে না। সেটা যদি আওয়ামী লীগের যারা ফ্রেশ লোক আছে দেশে, তারা যদি কোনো নতুন দল করে, সেটা বাংলাদেশ যদি অ্যালাউ করে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সেটা কেউ করতে পারে। বাট আওয়ামী লীগ নামে এবং এই আওয়ামী লীগের চিহ্নিত গণহত্যাকারী সন্ত্রাসীরা, এরা বাংলাদেশের রাজনীতি অধিকার পাবে। একদম যে কথাগুলো বললো ওখানে যদি আপনার একটু বলার থাকে। আমি কয়েকটা কথা বলি। একটা হচ্ছে নুরুল যেটা বললেন যে ইসলামিক পলিটিক্সের ব্যাপারে পাশ্চাত্যের একটা কি আছে, একটা ভীতি আছে বা এক ধরনের অসহিষ্ণুতা আছে। আমি এটাকে এইভাবে দেখি না, আমি এটাকে এইভাবে দেখি না। আমি দেখি যে এটা এখানে স্বার্থের ব্যাপার। আপনি দেখেন ইরানকে তো রাশিয়া অ্যাকসেপ্ট করতেছে, ইরানের সাথে তো চায়নার রিলেশনশিপ ভালো, ঠিক আছে। ইরানের সাথে যদি আমি দেখি যে চায়না, রাশিয়া বা অন্যান্য, মানে এটা হচ্ছে আপনার ইন্টারেস্টের কনফ্লিক্ট। এখন ধরেন আমি যদি বলি জামাতের সাথে ধরেন আমেরিকার খুব ভালো বন্ধন হয়ে গেল, ঠিক আছে, তাহলে দেখবেন কালকে আমেরিকা জামাতের ব্যাপারে পজিটিভ। কারণ আপনি দেখেন আমেরিকা কিন্তু সৌদি আরবের ব্যাপারে কিছুই বলছে না। সৌদি আরব কি গণতন্ত্র আছে? কাতারে, কুয়েতে কি আপনার ডেমোক্রেটিক কোনো এনভায়রনমেন্ট আছে? নাই। সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? তো সেই মানবাধিকার লঙ্ঘন নিয়ে কিন্তু আমেরিকার কথা নাই, কারণ আমেরিকা সে জানে যে সে তার বসংবদ। সুতরাং কালকে যদি জামাত ক্ষমতা এসে আমেরিকার বসংবদ হয়ে যায়, আমেরিকা এটা নিয়ে কোনো মাথা ঘামাবে না। এইটা হচ্ছে রাজনীতির, মানে বিশ্ব রাজনীতির একটা খেলা। এখন ঘটনা হচ্ছে জামাত এজ এ পলিটিক্যাল পার্টি অ্যাজ ওয়েল এজ সে একটা ইসলামিক পার্টি, এই দুইটাকে সে কিভাবে টেকটিক্যালি তার পজিশনটা ঠিক করবে। কারণ সে যখন পলিটিক্যাল পার্টি হইতে চায় তার ইসলামে টান পড়ে, আবার সে যখন ইসলামিক পার্টি হইতে যায় তার পলিটিক্সে একটু খোঁচা লাগে। এই দ্বন্দ্ব সংশয়টা তার মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বুঝি যে দেখবেন এই যে নুরুল বারবার বলছে যে জামাতের উত্থান হইলো কিভাবে? সবাই মিলে তো জামাতের টাইনা ধরতে চাইছে, সবাই তো জামাতের নিষিদ্ধ করতে চাইছে, সবাই তো জামাতের পিটাইতে চাইছে। উত্থান ঘটলো কিভাবে? ঘটনা হচ্ছে এই উত্থানের জন্য এই বাধা দানকারীরাই দায়ী। আমরা সেজন্যই বলছি যে জামাতকে আপনি খোলাসা করে দেন, জামাত রাজনীতি করুক, করতে গিয়ে দেখবেন যে আর ত্রুটি বিচ্যুতিগুলো আসবে। এই যে এখন উনি বললেন যে জামাতের বিভিন্ন এমপিদের ত্রুটি বিচ্যুতিগুলো আসছে, এরা কি জামাতের ভেতরে কি আগে ত্রুটি বিচ্যুতি ছিল না? ছিল, সেগুলো পাবলিকলি জানাজানি হয় নাই। এখন জামাত যখন পাবলিক পার্টি হয়েছে, এখন প্রত্যেক জায়গার ইস্যুটা জামাতের জানাজানি হবে। এই জন্য জামাতকে পলিটিক্যাল স্পেস করে দেন, জামাত পলিটিক্সে আসুক। আপনারাও জামাতের সাথে এক ধরনের তাদের যেই
ওয়েলফেয়ার পলিটিক্সের কম্পিটিশন, সেখানে কম্পিটিশনে নামেন, তাহলে দেখবেন আস্তে আস্তে একটা সুন্দর রাজনৈতিক পরিস্থিতি তৈরি অনেক হবে। অনেক ধন্যবাদ। ওই যে যারা বলছে যে তাদের কুপমণ্ডকতা দূর হতে বাধ্য হবে, তাদের নারী বিদ্বেষ, তাদের যে সমস্ত সীমাবদ্ধতা সেগুলো দূর হবে, আর আপনাদের যে সমস্ত চাঁদাবাজি, খারাপ অভ্যাস আছে যেগুলো দিয়ে আপনারা কম্পিট করতে পারেন না, সেগুলোও আপনাদের কাছে মানে কমে আসতে বাধ্য হবে। মুজিবুর রহমান মঞ্জু, অনেক অনেক ধন্যবাদ। এবং তখনই দেখা যাচ্ছে যে আসলে তো ওনার আচরণ, ওনার কথাবার্তার মধ্যে আমি দেখেছি জামাতের অনেক লোক আমির হামজার বিরোধিতা করেছে, আমি দেখেছি জামাতেরই অনেক লোক আমির হামজার সমালোচনা করেছে, যে ওনার মানে অনেক নারীকেও আমি বলতে শুনেছি উনি এই ধরনের কথা বলেন কেন, উনি নারী বিদ্বেষী কথাবার্তা বলেন কেন। তাহলে আপনি তাকে কাজ করতে দিয়েছেন বলেই তার আসল বিষয়টা জানতে পেরেছেন, কিন্তু আপনি যদি তাকে কথাই বলতে না দেন, মানুষ মনে করবে আহা লোকটা কি অসহায়, লোকটার উপরে কি নির্যাতন হচ্ছে। এই জন্য নুরুল হক নূর এখন বললেন যে শিবিরকে আবার নিষিদ্ধ করে দিতে হবে। তো শিবিরকে নিষিদ্ধ করে তো আপনি থাকতে পারবেন না, শিবির আবার দেখা যাবে আপনাদের সবার মধ্য দিয়ে আবার বেরোবে। শিবিরের যে অভিযোগ, এই যে মানে এই অভিযোগ নুরুল হক নূর কিন্তু বলেছেন যে যে পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে, এই অভিযোগ কি আপনি কবুল করছেন কিনা? না না, আমার কথা হচ্ছে শিবিরের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, শিবিরের যদি, যেমন ধরেন আমি বলি যে শিবিরকে বলা হয় যে শিবির নারী বিষয়ে শিবিরের লিমিটেশনস আছে, নারী বিষয়ে শিবিরের সীমাবদ্ধতা আছে, সেটাকে আপনি এক্সপোজ করেন। আমি তো দেখেছি যে এবারে যখন নির্বাচনের আগে আপনি দেখবেন জামাতকে কিন্তু, জামাতের নির্বাচনে কিন্তু খারাপ করার এটা একটা কারণ, কারণ জামাতকে যখন প্রশ্ন করা হয়েছে যে নারীদের অংশগ্রহণের ব্যাপারে আপনাদের অবস্থান কি, জামাত কিন্তু এটা ক্লারিফাই করতে পারে না। মঞ্জু ভাই, শিবির এই যে রক কাটার একটা ব্যাপার কিন্তু নুরুল হক নূর বলেছেন, আমি সুনির্দিষ্টভাবে এই বিষয়টি জানতে চাচ্ছি। রককে কত এটির সাথে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, তার মানে এটি কি পূর্ব তারা যে করতে এরকম অভিযোগ তিনি কিন্তু দিচ্ছেন? কথা হচ্ছে পূর্বের অবস্থাটা কি, আপনি যদি মনে করেন না মঞ্জু ভাইদের সময় যে কি রক্কাটা হিসেবে পরিচিত শিবির, নুরুল হক নূর যেটা বলছে সেটা হচ্ছে যে শিবির যদি এরকম করে তাহলে শিবির আবার নিষিদ্ধের পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, শিবির কি করে, ঠিক আছে। এখন দেখেন আমরা যখন দেখলাম ডাকসু ইলেকশনে শিবির জিতেছে, সকল বিশ্ববিদ্যালয়ে শিবির একাধারে জিতে শুরু করেছে। কেন জিতেছে? শিবিরের প্রতি ছাত্রদের একটা সিম্পেথি ছিল, নানা রকমের সিম্পেথি ছিল। কেন সিম্পেথি ছিল? কারণ তাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই, তাদেরকে আঘাত করা হয়েছে। আমি সবসময় বলি যে শিবিরের যে ত্রুটি আপনি সেটা সমালোচনা করেন, সেটা নিয়ে তাকে আপনি রাজনৈতিকভাবে তার মোকাবেলা করেন, কিন্তু যেটা স্যার ত্রুটি না। যেমন ধরেন আমি আপনাকে খোলামেলাভাবে বলে শিবির এবং জামাতের লোকদেরকে সাধারণ সমাজে মানুষ জানে যে তারা ধার্মিক, তারা সৎ, তারা অন্যায় কাজ করে না, এটা তাদের সম্পর্কে একদম স্টাবলিশড একটা মানে কি বলা যায় পারসেপশন। কিন্তু আপনি যদি বলেন শিবিরের ছেলেরা মদ খায়, আপনি যদি বলেন শিবিরের ছেলেরা সন্ত্রাসী, শিবিরের ছেলেরা চাঁদাবাজ, এটা আপনি স্টাবলিশ করতে পারবেন না। ধন্যবাদ। ঠিক আছে, আমি যেটা বলছি শিবিরের প্রকৃত লিমিটেশনস যেটা, আপনি সেটাকে এক্সপোজ করেন, সেটা নিয়ে তাদের সাথে ডিবেট করেন, সেই আলোচনায় তাদেরকে পরাজিত করেন, সেটাই হবে প্রকৃত রাজনীতি। কিন্তু আপনি যদি মনে করেন যে তাদেরকে পিটাইয়া পাটাইয়া আপনি সরাই দিবেন, পিটাইলে সে 2 দিন পরে ক্যাম্পাস থেকে আউট হয়ে গেল ধরেন। কারণ আমাদের দেশে তো যেটা হয়, সরকারি দল ক্যাম্পাস দখল করে, ছাত্রলীগ দখল করেছে না প্রত্যেকটা ক্যাম্পাস, ছাত্র দলকে নিষিদ্ধ করেছে না, শিবিরকে নিষিদ্ধ করেছে না, তো ছাত্র দল শিবির কি হাওয়া হয়ে গেছে? ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, এগুলো কি নিঃশেষ হয়ে গেছে? হয় নাই তো। আপনি মেরে কেটের পন্থায় যেতে হবে না, আপনি যুক্তির জায়গায় যান। আমি মনে করি যে বাংলাদেশে আমরা যেটা বলছি, যেটা আজকে বলছে ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন করবেন বর্তমান সরকার, পুনর্গঠনের রাজনীতি হচ্ছে সেটা যে ক্যাম্পাসে সবাই থাকবে, সবাই সবার মতো করে কথা বলবে, আপনি ওয়েলফেয়ারে কম্পিটিশন করেন শিবিরের সাথে। আমরা ক্লিয়ার আপনার উত্তরটা। নুরুল হক নূর, আজকে একটু স্বরাষ্ট্রমন্ত্রীর একটু কথা কোট করি। আপনি দেখেছেন নিশ্চয়ই জাতিসংঘের রিপোর্ট, আল কায়েদা ইস্যু বন্ধ ছিল দীর্ঘদিন, এবং যে জাতিসংঘ বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের সরাসরি এসে দেখেছে স্বৈরাচারের কাজগুলো, তারা প্রতিবেদন দিয়েছে, তাদের স্বচ্ছ একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে তারা এরকম একটি রিপোর্ট দিল। এটি জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, বিষয়টিকে আমল নিচ্ছে না সরকার। আমলে এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। হঠাৎ করে এই ধরনের একটি রিপোর্ট, এর পেছনে কি দেখছেন? সাথে একটু অ্যাড করি, একাধিকবার ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছে প্রধানমন্ত্রীকে, রিফিউজ হচ্ছে বারবার। আজকেও না কালকেও বলেছেন সেই দেশ থেকে যে তারা চাচ্ছেন যেন প্রধানমন্ত্রী ভারত সফর যান। দুটো মিলে একটু আপনার কাছ থেকে কথা শুনতে চাচ্ছি। আমি ওটাই বলছি যে আপনার হঠাৎ করে যদি কেউ বেশি ভালো করে, এটা আসলে অনেকেই মানে ভালোভাবে নেয় না এবং এটার ফলাফল ভালো হয় না। তো এই জামাতের হঠাৎ করে বিরোধী দল হওয়া এত মানে
ছাত্র সংসদ থেকে সব জায়গায় উত্থান, স্বাভাবিকভাবে এটা বাংলাদেশের জন্য ভালো কোনো বার্তা হয়নি এবং ভবিষ্যতে ভালো কোনো ফলাফল বয়ে আনবে না। কারণ এই জামাতকে কিন্তু বিভিন্নভাবে পশ্চিমা শক্তিগুলো উগ্রবাদী সংগঠন হিসেবে, বিভিন্ন এই ধরনের এক্সট্রিমিস্ট অর্গানাইজেশনের হিসেবে, লিঙ্কড হিসেবে বিভিন্ন সময় চিহ্নিত করেছে। জামাতের এই অস্বাভাবিক উত্থানের ফলে স্বাভাবিকভাবে আবার আন্তর্জাতিক পুরো শক্তি কিন্তু এটা নিয়ে কনসার্ন, আমি যতদূর রিয়েলাইজ করতে পারি। এবং দেখা যায় এখন জামাত তো একটা ইসলামিক দল হিসেবেই যদিও তারা নিজেদেরকে বলে, কিন্তু ওই যে সাতক্ষীরার এমপি নজরুল সাহেব কিংবা আপনার ওই আমার কুষ্টিয়ার আমির হামজা সাহেব, এরা তো আসলে মানে জামাতের কথাবার্তা আদর্শের সাথে তো তাদের কর্মকাণ্ড যায় না। নুরুল হক, আমি যতটুকু জানি যে বিশ্বের বিভিন্ন জায়গায় ইউরোপীয় অঞ্চলেও দুই একটি এরকম এই এই যে রিলিজিয়াস অর্গানাইজেশন দেশ পরিচালনা করেন, সেখানে তাদেরকে তো এই ধরনের ট্যাগিং করা হয় না। আপনি এই ট্যাগিং এর সাথে জামাতকে না, জামাতের আমি সমন্বয় করতে চাচ্ছেন? আমরা এখন এই